হ্যালো, আজ আমরা এসেছি মানুষের খাদ্যের পরের ভিডিও নিয়ে। আজকের আমাদের বিষয় প্রোটিন। প্রোটিন হচ্ছে মানুষের খাদ্যের একটি উল্লেখযোগ্য উপাদান। প্রোটিন ছাড়া কোনো জীবদেহ গঠিত হতে পারে না। এই প্রোটিন আমরা প্রথমেই যে খাদ্যের উপাদানগুলো পড়েছিলাম তাতে আমি বলেছিলাম প্রথমে আমরা যার নাম করব সে হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, তারপরে ফ্যাট। এই প্রোটিন জীবনের যে বৈশিষ্ট্যগুলি, সেই সকল বৈশিষ্ট্যগুলি প্রোটিন প্রকাশ করে। তোমার চোখটা দেখতে ঠিক তোমার মায়ের মতো। তাহলে তোমার চোখটা দেখতে যে তোমার মায়ের মতো, সেটা কিভাবে হলো, কেন হলো? কারণ তোমার সৃষ্টি হয়েছে তোমার বাবা এবং মায়ের কিছু অংশ দিয়ে। সেই অংশগুলো যখন তুমি পেয়েছিলে, পেয়ে যখন তোমার সৃষ্টি হয়েছিল, সেই অংশগুলোর মধ্যে তোমার মায়ের চোখের বৈশিষ্ট্যের জন্য দায়ী কিছু ফ্যাক্টর বা উপাদান আছে। সেই উপাদানগুলি তুমি তখন পেয়ে গিয়েছিলে, যার প্রকাশ তোমার মধ্যে ঘটে গেছে। ওই জন্য তোমার চোখটা ঠিক তোমার মায়ের মতো হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এই রকম জীবনের যা কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি প্রোটিন প্রকাশ করে। এবং এই যে বংশগত বৈশিষ্ট্যগুলো একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে নিয়ে যায় কে না? প্রোটিন। এই প্রোটিন আমরা মৌলিক পদার্থ যেমন কার্বোহাইড্রেট দেখেছিলাম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত। এই প্রোটিন গঠিত হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। প্রোটিনে নাইট্রোজেন থাকবেই এবং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবেই। তাছাড়া কি থাকতে পারে? সালফার এবং ফসফরাস। বোঝা গেল প্রোটিনের মৌলিক উপাদান কি কি, সেটা তাহলে আমরা দেখতে পাচ্ছি। প্রোটিনের মৌলিক উপাদানগুলো, এই প্রোটিন আমাদের শরীরের বিভিন্ন অংশ গঠন করে। যেমন আমরা তো ক্লাস 7-এ পড়ি, আমরা দেখি তো কোন কোন অংশগুলো গঠন করে। আমাদের যে চুল এবং নখ, সেটা কিন্তু এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। সেই চুল এবং নখে যে প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে কেরাটিন। এই যে পেশি আমরা বলি না, যে দেখি এই যে পেশি শক্তি দেখাই আমরা, এই পেশিতে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। পেশির প্রধান কাজ, পেশির প্রধান কাজ হচ্ছে সঞ্চালন। এই যে আগের দিন বলেছিলাম ছুটবো, খেলবো, হাসবো, আনন্দেতে নাচবো, আমরা এই যে যা কিছু কাজ করি সমস্ত কিছু কিন্তু পেশি সেই কাজগুলোতে অংশগ্রহণ করে। পেশির প্রধান কাজ হচ্ছে, পেশি কোষগুলো এইরকম দেখতে, প্রধান কাজ হচ্ছে পেশি একবার বড় হয়ে গেল, পেশি একবার ছোট হয়ে গেল। দ্যাট ইজ সংকোচন আর প্রসারণ। এই সংকোচন এবং প্রসারণের সাহায্যেই পেশি কি করে? আমাদের সব কাজগুলোকে করতে সাহায্য করে। বোঝা গেল? তারপর দেখো, এই যে আমরা জানি, দেখো তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি। এটা কিসের ছবি বলো তো? দেখো, এটা রক্ত নালীর ছবি। রক্ত নালীর মধ্যে এরকম অনেক কোষ আছে। এরকম
কোষ আছে, রক্তের কণিকা আছে, ঠিক আছে? সেই কণিকাগুলোকেও আমরা কিন্তু কোষ বলবো, ঠিক আছে? এই কোষগুলো একটা তরল ধাত্রের মধ্যে ভেসে চলেছে। এর মধ্যে একটা কোষ আছে, এই কোষগুলোকে বলা হয় লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা কি করে? আমাদের শরীরে প্রতিটা অংশে অক্সিজেনকে বয়ে নিয়ে যায়। বোঝা গেল? এই আমাদের শরীরের, ওই যে বলেছিলাম, প্রত্যেকটা জীব দেহ, এমনকি আমাদের দেহ কি দিয়ে তৈরি? অনেক কক্ষ দিয়ে তৈরি, অনেক কক্ষ দিয়ে তৈরি। সেই কক্ষগুলোর কি নাম বলেছিলাম বলো তো? আগের ভিডিওতে বলেছিলাম, কক্ষগুলোর নাম বলেছিলাম কোষ। এই কোষে লোহিত রক্তকণিকা কি নিয়ে যায়? অক্সিজেন নিয়ে যায়। এই লোহিত রক্তকণিকার কে নিয়ে যায় গো? লোহিত রক্তকণিকার মধ্যে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। সেই প্রোটিনটার কি নাম? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নামক এই প্রোটিনটা রঙিন। এই প্রোটিনটা রঙিন বলে একে বলা হয় ক্রোমোপ্রোটিন। একে কি বলা হয়? ক্রোমোপ্রোটিন। এই প্রোটিনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন নামক একটা যৌগ তৈরি করে। সেই যৌগটা ওই ব্লাড দিয়ে বা রক্ত দিয়ে গেল, গিয়ে কোষে গিয়ে অক্সিজেনটা কোষকে দিয়ে দিল। কোষকে অক্সিজেনটা দিয়ে দেবার পর দেখাই কোষে না কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার এই হিমোগ্লোবিনই লোহিত রক্তকণিকার রক্তনালী দিয়ে বয়ে নিয়ে এসে আমাদের ফুসফুসে দিয়ে দেয়। ফুসফুস আবার কি করে? একটা পথ দিয়ে সেটা ফুসফুস থেকে বাইরে বেরিয়ে চলে যায়। বোঝা গেল? কার্বন ডাইঅক্সাইডটাও যদি আমাদের শরীরের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে দেখো, এই যে প্রোটিন হিমোগ্লোবিন, এ আমাদের কত উপকার করছে। তোমরা হয়তো কাউকে তোমাদের পাড়াতে কিংবা তোমাদের স্কুলে দেখবে বলে, জানো ওর থ্যালাসেমিয়া হয়েছে, ওকে না রক্ত দিতে হয়। আসলে কি হয় জানো? এই হিমোগ্লোবিন নামক প্রোটিনটা, যাদের থ্যালাসেমিয়া রোগ হয়, হিমোগ্লোবিন নামক প্রোটিনটা ঠিকঠাক করে তৈরি হয় না বলে এই যে বললাম লোহিত রক্তকণিকার একটা ছোট্ট নাম আছে, আরবিসি। একে বলা হয় রেড ব্লাড কর্পাসেল। এই আরবিসি 120 দিন বাঁচে, এর আয়ু হচ্ছে 120 দিন। কিন্তু যদি হিমোগ্লোবিনটা ঠিকঠাক তৈরি না হয়, এই প্রোটিনটা, তাহলে না এ আর বাঁচতে পারে না 120 দিন। তখন কি হয়? তার আগেই হিমোগ্লোবিনটা মারা যায়। বোঝা গেল? সেটার একটা পদ্ধতি আছে, যাই হোক আমরা এখন জানবো না। এই যে হিমোগ্লোবিনটা মারা গেল, তার মানে হিমোগ্লোবিন নেই, কে অক্সিজেন নিয়ে যাবে বলো তো কোষে কোষে? কীভাবে শক্তি হবে তার? ওই জন্য সেই বাচ্চাগুলো দেখবে দুর্বল হয়ে পড়ে, শ্বাসকষ্টে ভোগে। বুঝতে পেরেছ? এই যে হিমোগ্লোবিনটা আমাদের শরীরের জন্য ভীষণ রকমের দরকার। ওই জন্যই তো তোমাদের স্কুলে এখন আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হচ্ছে না? সেটা কিন্তু তোমাদের প্রত্যেকের খাওয়া উচিত, সপ্তাহে একটা করে। তোমরা কিন্তু কেউ সেই ট্যাবলেট ফেলে দেবে না। প্রত্যেকে চেষ্টা করবে সেই ট্যাবলেটটা নির্দিষ্ট দিনে গ্রহণ করার। বুঝলে? এরপরে দেখো, আমি আর একটা বলি। এই যে রক্তের নালীর মধ্যে থাকে আমাদের কিছু প্লাজমা রস থাকে, হ্যাঁ, এবং বললাম ওই যে কণিকাগুলো থাকে। এই যে রক্তের রসটা, প্লাজমা, তার মধ্যে দুটো প্রোটিন থাকে। সেই প্রোটিনটার নাম হচ্ছে
গ্লোবিউলিন। প্রথম প্রোটিনটা হচ্ছে গ্লোবিউলিন। দেখবে তোমাদের বইতে নাম আছে, রক্তের প্লাজমায় থাকে। এই যে রক্তের প্লাজমায় থাকে গ্লোবিউলিন প্রোটিনটা, এ কি করে, এ আমাদের শরীরে, ধরো আমাদের শরীরের মধ্যে কে ঢুকে গেছে গো? কোনো জীবাণু ঢুকে গেছে কোথাও দিয়ে, বুঝতে পেরেছ? এই যদি জীবাণু যদি ঢুকে যায় তখন এই গ্লোবিউলিন প্রোটিনটা, রক্তের এই প্রোটিনটা খুব সজাগ হয়ে পড়ে এ তখন, এর কিছু সৈন্য সামন্ত আছে, যেই ঢুকে গেছে জীবাণুটা, এ তখন কি করবে, এই সৈন্যগুলোকে এর কাছে পাঠিয়ে দিল। এদের মধ্যে খুব যুদ্ধ হয়ে এই জীবাণুটাকে মেরে ফেলবে। তার মানে কি, আমাদের দেশে যেমন প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, আমাদের শরীরেও কিন্তু সেরকম সৈন্য থাকে, যারা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি করে। কারা তৈরি করে? যারা তৈরি করে তারা হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। এরা কি তৈরি করে? সেই প্রতিরক্ষা, সেই সৈন্যগুলোকে বলা হয় অ্যান্টিবডি তৈরি করে। বোঝা গেল? সৈন্যগুলোকে বলা হয় অ্যান্টিবডি। বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আমাদের শরীরে আছে। বোঝা গেল? তাহলে এ কোথায় থাকে? এই রক্তের যে রস আছে, রক্তের রসের মধ্যে থাকে হচ্ছে এই গ্লোবিউলিন প্রোটিনটা। একে বলা হয় প্লাজমা প্রোটিন। রক্তের রসটাকে বলা হয় প্লাজমা। রক্তের রসটাকে কি বলা হয়? প্লাজমা। এই রক্তের রসেই আর একটা প্রোটিন থাকে, তাকে বলা হয় ফাইব্রিনোজেন। লিখি তাহলে। এই যে ফাইব্রিনোজেন প্রোটিনটা, এ কি করে, ধরো আমাদের যদি কোথাও ধরো কেটে গেছে, এর এইখানটা খেলতে গেছে, তো খেলতে তোমাদের কেটে যায় হামেশা, দেখবে খেলতে এইখানটা কেটে গিয়ে বল করে রক্ত বেরোচ্ছে। একটা সময় দেখবে আর রক্তটা বেরোচ্ছে না, অল্প কেটেছে ধরো, আর রক্তটা বেরোচ্ছে না, অল্প কাটলে বেশ ভালো বোঝা যায়। ও মা, তখন একটা সেই চাল ধোয়া জলের মতো একটা জিনিস বেরোচ্ছে, হ্যাঁ, তরল একটা জিনিস, তারপরে আর রক্তটা সেটাও বেরোনো বন্ধ হয়ে গেল। এখানে কি করে জানো? এই জায়গাটায় এসে কাজ করে। এই প্রোটিনটা, ফাইব্রিনোজেন প্রোটিনটা, অনেকের সৈন্য সামন্ত আছে, তাদের সঙ্গে মিলিত হয়ে যেখানটা কেটে গেছে সেখানটায় চলে যাবে, একদম রক্ত রসে ভেসে চলে গিয়ে সেখানটা কি তৈরি করে দেবে? একটা নেট তৈরি করে দেবে, একটা জাল তৈরি করে দেবে, যে জাল দিয়ে এই রক্তের মধ্যে থাকা রক্তের কণিকা, রক্তের বিভিন্ন ভালো যে অংশগুলো, সেগুলো আর এই জাল দিয়ে বেরিয়ে আসছিল আর বেরিয়ে আসতে পারবে না। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় রক্ততঞ্চন। তাহলে এই ফাইব্রিনোজেন প্রোটিনটা রক্ততঞ্চনে সাহায্য করে। বোঝা গেল? তাহলে এটাও একটা কাজ। রক্ত তঞ্চিত হতে হবে কোথাও কেটে গেলে, না হলে তো রক্ত বেরিয়েই মানুষ মারা যাবে সামান্য কারণে। বোঝা গেল? এটা তাহলে কোথায় থাকে? এটা প্লাজমাতে থাকে। বোঝা গেল? এরপরে দেখো, তোমরা সবাই খেলো তো, কেউ খেলো, কেউ নাচো, অনেক কিছু করো। দেখো আমার আঁকাটা ঠিক হচ্ছে না, তবু চেষ্টা করছি। এটা কি এঁকেছি গো? দুটো হাড় এঁকেছি, যাকে আমরা বলি অস্থি। এরকম হাড়গুলো কিন্তু ঠেকে থাকে না, ফাঁক থাকে। তাহলে ফাঁক হাড়গুলো কি করে হবে, কাজ করবে? এই হাড়গুলোকে সংযুক্ত করে রাখবে। সে কে রাখবে? ও মা, ডাক পড়বে সেই প্রোটিনের। প্রোটিন এই হাড়গুলোকে কি করবে? সংযুক্ত করে রাখবে। প্রোটিন একটা রজ্জুর ন্যায়, একটা দড়ির ন্যায় গঠন তৈরি করবে, যে গঠনটাকে বলা হবে লিগামেন্ট। লিগামেন্ট দিয়ে এই হাড় দুটোকে বেঁধে দেবে। বোঝা গেল? ওই জন্য দেখবে অনেক সময় বলা হয় ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে, এই কথাটা আমরা অনেক হামেশাই বলি। তাহলে লিগামেন্ট কি?
তোমরা বলতে পারো লিগামেন্ট হচ্ছে প্রোটিনের রজ্জু সদৃশ একটি গঠন, যে কিনা দুটো অস্থিকে সংযুক্ত করে রাখে। বোঝা গেল? এরপরে দেখো আর একটা জিনিস হয়, এই অস্থির মধ্যে কি থাকে, এর ওপরে কি থাকে বলো তো? প্রচুর মাসেল থাকে। মাসেল থাকে অস্থির ওপরে, ভীষণ অনেক মাসেল থাকে। এই মাসেলগুলোকেও তো অস্থির সঙ্গে সংযুক্ত হতে হবে। তো এই মাসেলগুলো অস্থির সঙ্গে সংযুক্ত কে রাখে? মাসেলগুলোকে কে বেঁধে রাখছে অস্থির সঙ্গে? মাসেলগুলোকে গিঁট দিয়ে বেঁধে রাখছে আরেকজন, তার নাম হচ্ছে টেন্ডন। সেও হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত একটা দড়ির মতো অংশ। তাহলে দেখো লিগামেন্ট আর টেন্ডন দুটোকেই বলছি দড়ির মতো অংশ, দুটোই হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। একজন কি করছে, অস্থিগুলোকে বেঁধে রাখছে অস্থি সন্ধিতে, আর একজন কি করছে, পেশিগুলোকে অস্থির সঙ্গে বেঁধে রাখছে। বোঝা গেল? তাহলে এগুলো কি দিয়ে তৈরি? এগুলোও কিন্তু তোমার প্রোটিন দিয়ে তৈরি। তাহলে তুমি বুঝতে পারছো কত ধরনের প্রোটিন আছে শরীরের মধ্যে। আর একটা গল্প বলি, দেখো আমরা মায়ের পেটে এরকম একটা ঘর আছে, আমরা সবাই ওই ঘরটার মধ্যে প্রথমে ছিলাম। এই যে মায়ের পেটের এই ঘরটার নাম হচ্ছে, এটা একটা গল্প, এই ঘরটার নাম হচ্ছে এইটা হচ্ছে ঘর। এই ঘরটার নাম হচ্ছে জরায়ু। এই ঘরটার নাম কি? জরায়ু। যখন বাচ্চা জরায়ুর মধ্যে থাকে, আমাদের 40 সপ্তাহ মায়ের পেটের মধ্যে এরম করে থাকতে হয়, তখন কি হয় জানো? মায়ের এই পেটের মধ্যে সেই ঘুঁটে দিতে দেখেছো দেয়ালে, সেই ঘুঁটের মতো একটা অংশ তৈরি হয়, যাকে বলা হয় অমরা। বুঝতে পেরেছো? যাকে বলা হয় অমরা। তোমাদের গ্রামের দিকে যাদের বাড়ি, তারা দেখবে বলবে গরুর বাচ্চা হওয়ার পর গরুর ফুল পড়েনি এখনো, এই ফুলটা হচ্ছে আসলে অমরা। এখান থেকে রক্তের নালি দিয়ে এই যে বাচ্চার পেটের মধ্যে নাড়ি তৈরি হয় জানো, সেই নাড়ির সঙ্গে বাঁধা থাকে। এই অমরা দিয়ে বাচ্চাটা একটা থলির মধ্যে আছে, এই অমরা দিয়েও কিন্তু কিছু প্রোটিন আমাদের শরীরে ঢুকে যায়। সেই প্রোটিনগুলো হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি, যে কি করে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেয় ওই প্রোটিনটা। না হলে তুমি দেখবে অনেক বাচ্চা মাঠে ঘাটে হয়ে যাচ্ছে, বাড়িতে হচ্ছে, কিংবা হসপিটালে হলেও বাচ্চাটা হয়েই কি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে? হয় না। কারণ কি? তাদের শরীরের মধ্যে সহজাত, মানে জন্ম থেকেই একটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি বলেছিলাম বলো তো আগের দিন? অনাক্রম্যতা। সেই অনাক্রম্যতা সৃষ্টি হয়ে যায়, সেটা হয়তো ঈশ্বর করে দেয়। হ্যাঁ, সেই অনাক্রম্যতা আমাদেরকে, সেই বাচ্চাগুলোকে যখন পরিবেশে বের হয়, তখন সেই পরিবেশের সঙ্গে লড়াই করতে শেখায়। তাহলে এখানে এই যে লড়াই করার শক্তিটা কে দিচ্ছে? আমাদের জন্ম থেকে প্রোটিন দিচ্ছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো আর একটা গল্প আছে, সেটা হলো সবসময় মানে পাড়ায় যখন দুজনের মধ্যে মারামারি হয়, দেখেছো? বড়দের মধ্যে হলে অনেক সময় বলে কিন্তু অনেক বড়রা, আয় বেটা এগিয়ে আয়, দেখি তুই কত মায়ের দুধ খেয়েছিস। তার মানে কি? বাচ্চা যখন হয় তারপর থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাকে বাইরে থেকে জল পর্যন্ত খাবার দরকার হয় না। মায়ের দুধের মধ্যে এমন জিনিস আছে, পৃথিবীতে যদি অমৃত বলে কিছু থাকে তাহলে কিন্তু এটা মায়ের দুধ। তখন বাচ্চার মাত্র খাদ্য, এর মধ্য দিয়ে, মায়ের দুধের মধ্য দিয়ে একটা প্রোটিন বাচ্চার শরীরে প্রবেশ করে সেও কিন্তু রোগ প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। এই যে একটা হাতের মধ্যে খেলতে খেলতে কি হয়ে গেছে গো? ঘা হয়ে গেছে। হ্যাঁ, এইখানে ঘা হয়ে গেছে। এই ঘাটা যে সারাবে, কে সারাবে? সেটাও কিন্তু সারাবে হচ্ছে এই প্রোটিন। ক্ষত সারাবে সেও কিন্তু হচ্ছে এই প্রোটিন। এবং ক্ষত সারিয়ে, এখানে ধরো একটা তোমার ফোঁড়া হয়েছিল, ফোঁড়াটা সেই গর্তই কি হয়ে থাকে না, আবার আমার যে আগের গঠন, সেই গঠনের সঙ্গে সমান হয়ে যায়, আগের গঠনটা আমরা ফিরে পাই। তাহলে এই কাজটাতে কে সাহায্য করে? প্রোটিন সাহায্য করে। বোঝা গেল?
ওই জন্য তোমরা জেনে রাখো, যখন আমাদের শরীর রোগাক্রান্ত হয় তখন কিন্তু আমাদেরকে সহজপাচ্য প্রোটিন জাতীয় খাবারটা আমাদের শরীরের জন্য ভীষণ রকমের প্রয়োজনীয় হয়ে পড়ে। এই প্রোটিন তাহলে এত কাজ করে, এরপরেও প্রোটিন আর একটা কাজ করে, যেটা কার্বোহাইড্রেটের ছিল প্রধান কাজ, সেটা হচ্ছে শক্তি উৎপন্ন করা। কার্বোহাইড্রেট যেমন কোষে কোষে গিয়ে শক্তি উৎপন্ন করে, প্রোটিনও কিন্তু শক্তি উৎপন্ন করতে পারে। কিন্তু এই যে একটা কিন্তু আছে, দেহ কিন্তু প্রথমে প্রোটিন থেকে শক্তি উৎপন্ন করে না, ও প্রথমে সর্বসময় চাইবে কার্বোহাইড্রেট থেকে শক্তি উৎপন্ন করতে। প্রোটিনকে বলবে না না বাবা, তোকে আসতে হবে না, তুই দেখ বাবা ওইসব অন্য যে কাজগুলো আছে তুই এখন সেগুলো কর। কার্বোহাইড্রেট যখন থাকবে না দেহেতে, তখন প্রোটিনকে ডাকবে, আয় বাবা এবার আমাকে একটু শক্তি দে। তার আগে পর্যন্ত কিন্তু দেহ কখনোই প্রোটিনকে শক্তি উৎপন্ন করার জন্য ডাকে না। তাহলে এই যে প্রোটিনের এতগুলো কাজ এবং কোথায় কোন প্রোটিন থাকে, তারা কিভাবে কাজ করে, সেগুলো আমরা পড়লাম। সেগুলো তাহলে যদি দেখি, দেখবে 1 নম্বর কাজ কি হলো প্রোটিনের? 1 নম্বর কাজ হলো দেহের বিভিন্ন অংশ ও কলা গঠন। 1 নম্বর কাজ হলো প্রোটিনের গঠন। গঠন করাটাই হচ্ছে 1 নম্বর কাজ, দেহ গঠন, কলা গঠন। 2 নম্বর হচ্ছে ক্ষয় পূরণ। যেখানে যা ক্ষয় হবে সেই প্রোটিন কিন্তু পূরণ করবে। 3 নম্বর কাজ হচ্ছে শক্তি উৎপাদন। 3 নম্বর কাজ আমরা বলতে পারি শক্তি উৎপাদন। 4 নম্বর কাজ বলছি শ্বাস বায়ু পরিবহন। শ্বাস বায়ু কাকে বলে? ওই যে বললাম অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শ্বাস বায়ু। শ্বাস বায়ু পরিবহন। 5 নম্বর কাজ হচ্ছে পেশি সংকোচন। পেশি সংকোচন ঘটিয়েই তো পেশি সঞ্চালন প্রসারণ এটা করবে। করার ফলে কি হবে? করার ফলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গর বিভিন্ন কাজ করবার ঘটে। বোঝা গেল? 6 নম্বর হচ্ছে প্রোটিন এই যে রোগ অনাক্রম্যতা সৃষ্টি। সাত নম্বর হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করা। রক্ততঞ্চন কাকে বলে বললাম, কোথাও কেটে গেলে ওই যে রক্ত পড়া বন্ধ হওয়া দেখালাম, সেইটা হচ্ছে রক্ততঞ্চন। এই রকম ভাবে দেখা যাচ্ছে প্রোটিন বিভিন্ন কাজ করে। বোঝা গেল? আর প্রোটিন যে আমাদের বংশগত বৈশিষ্ট্য একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে বয়ে নিয়ে যায়, তার কথা তো আমি প্রথমেই বলেছি, সেটা দিয়েই আমি শুরু করেছিলাম। তাহলে প্রোটিনের এই যে এত গল্প আমরা পড়ছি, তাহলে তো আমাদের জানতে হবে প্রোটিনটা আমাদের ভীষণ রকমের দরকার। ওরে বাবা, সেই প্রোটিনটা আমরা কোথা থেকে পাবো? দেখো এবার তাহলে আমরা কি দেখব? এটা হলো দেখলে, তাহলে প্রোটিনের কাজগুলো কি? দেহ গঠন, ক্ষয় পূরণ, শক্তি উৎপাদন, শ্বাস বায়ু পরিবহন, পেশি সংকোচন, অনাক্রম্যতা সৃষ্টি, রক্ততঞ্চন। তাহলে দেখলে প্রোটিনের কাজগুলো। এরপর আমরা কি দেখব বলো তো? এরপরে দেখব প্রোটিন সে কোথা থেকে পাবো গো প্রোটিন। তার মানে প্রোটিনের উৎস সন্ধান করব আমরা এবার। উৎস, এই উৎসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। বোঝা গেল? একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস। এই দুটো ভাগে ভাগ করে নেব। দেখো উদ্ভিজ্জ উৎসের মধ্যে আমি সবার আগে তাকাবো হচ্ছে, আমাদের তো ডাল ভাত খাওয়া আমরা,
সবার আগে ডালকে দেখো সবাই খায়, কিন্তু বিভিন্ন প্রিপারেশন করে খায়। ডাল কিন্তু প্রোটিনের একটা বড় উৎস। দেখো এখানে বিভিন্ন ছোলার ডাল, এটা দেখো মুগ ডাল, মুসুর ডাল, বিউলির ডাল, এটা দেখো ছোলা কড়াই, এটা বিম কড়াই, মটরশুঁটি, এগুলো কিন্তু প্রোটিনের উদ্ভিজ্জ উৎসের মধ্যে পড়ে। তোমরা কি করবে? তোমরা দেখো আমি করেছি তোমাদের জন্য, তোমরাও এরকম আঁকবে, এঁকে মায়ের থেকে এই যে এগুলো নেবে, কালেক্ট করবে যতগুলো পারবে। কালেক্ট করার পর সেগুলো তোমরা কি করবে? সেগুলো তোমরা এই রকম করে করে রেখে দেবে প্রোটিনের উৎস। তাছাড়াও দেখো সিম, কাঁঠাল বীজ, বাজরা, ভুট্টা, রসুন, লবঙ্গ, এলাচ, ধনে, হলুদ, সবেতেই কিন্তু প্রোটিন পাওয়া যায়। এবার প্রোটিনের আর একটা প্রোটিনের উৎস, উদ্ভিজ্জ উৎস, সেটা হচ্ছে সয়াবিন। সয়াবিনে প্রচুর প্রোটিন পাওয়া যায়। বোঝা গেল? সয়াবিনটা প্রত্যেকের খাওয়া দরকার, আমাদের মিড ডে মিলে কিন্তু সয়াবিনের তরকারি হয়। দেখো এরপরে হচ্ছে প্রাণীজ উৎস। প্রাণীজ উৎসর মধ্যে প্রথমেই কে চলে এসছে গো? মাছে ভাতে বাঙালি বলে। দেখো প্রথমেই চলে এসছে মাছ, চলে এসছে। মাছ হচ্ছে প্রোটিনের প্রাণীজ উৎসের অন্যতম একটা উৎস। তাছাড়া দেখো বিভিন্ন ধরনের মাছ তো আমরা খাই। চিংড়ি, চিংড়ি কিন্তু মাছ নয়, কিন্তু প্রোটিন, প্রচুর প্রোটিন আছে চিংড়ির মধ্যে। মাংস, তাতে প্রচুর প্রোটিন আছে। ডিম, তাতে প্রোটিন আছে। ছানা, পনির, কাঁকড়া, দুধ, এই সমস্ত জিনিসগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। বোঝা গেল? তাহলে প্রোটিনের উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস, দুটো উৎসের কথাই আমরা দেখলাম। তাহলে আমি লিখি এবার। মটরশুঁটি, বিভিন্ন ডাল, ডালগুলোর নাম আমি আলাদা করে আর লিখছি না, তোমরা লিখবে বিভিন্ন ডাল, কাঁঠাল বীজ, রসুন, এলাচ, ধনে, ভুট্টা, অনেক হয় ইত্যাদি। এবার আমরা কিছু প্রাণীজ উৎস, সর্বোপরি যেটা লিখতে ভুলে গেছি, দেখো একদম লেখা উচিত প্রথমেই, সেটা হচ্ছে সয়াবিন। বোঝা গেল? এরপর হচ্ছে প্রাণীজ উৎস। প্রথমেই আমরা লিখি দুধ, দুধ থেকে পাই ছানা। বুঝতে পেরেছো? ছানাতেও কিন্তু প্রচুর থাকে, প্রোটিন থাকে। পনির পাই, পনিরটা লিখি। কাঁকড়া, চিংড়ি, মাছ, ডিম, মাংস। তাহলে দেখো প্রোটিনের কত উৎস আমরা পেলাম। ঠিক আছে? এবার কারোর যদি প্রোটিনের অভাব ঘটিত কোনো রোগ হয়, আমরা জানতে পারি, তখন আমরা এই ধরনের খাবার তাকে খেতে বলবো। দেখো এই যে প্রোটিন সম্বন্ধে পড়লাম, কিন্তু প্রোটিন জাতীয় খাবার মানেই আমাদের মনের মধ্যে সবসময় চলে আসে মাছ, মাংস, ডিম। তাহলে তোমরা আজকে তো বুঝতে পারলে প্রোটিন জাতীয় খাবার মানেই শুধু কিন্তু মাছ, মাংস, ডিম নয়, তাছাড়াও অনেক খাবার আছে যেগুলোকে আমরা বলি প্রোটিন জাতীয় খাবার। বোঝা গেল? জানো এই যে একটা নাম বলি ICMR, এর পুরো কথা তোমরা জানো? দেখো এই যে ICMR, যার কথা বলছিলাম, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এরা পুষ্টিবিজ্ঞানের যে থিওরি দিয়েছে তাতে বলেছেন একটা প্রাপ্তবয়স্ক মানুষের, দেখো যত কেজি নর্মাল ওয়েট, কিন্তু যত কেজি ওয়েট হবে তত গ্রাম পার কেজি পার ডে
প্রোটিন তাকে খেতে হবে। বোঝা গেল? এই প্রোটিনটা যতটা সে প্রোটিন খাবে, ধরো একটা 55 কেজি মানুষের ওয়েট, তাহলে সে 55 গ্রাম প্রোটিন খাবে। এর কিন্তু এই ভাগ মানে 3 ভাগের 1 ভাগ প্রোটিন সে কোথা থেকে পাবে? প্রাণী থেকে খাবে। হ্যাঁ, আর 2 ভাগ প্রোটিন কিন্তু সে উদ্ভিদ থেকে খাবে। এটা কে বলেছেন? এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলেছেন। তোমরা হচ্ছে বাড়ন্ত বাচ্চাদের কিন্তু সব সময় বেশি পরিমাণ প্রোটিন জাতীয় খাদ্য খাওয়াতে হয়। কারণ কি? ওই যে প্রোটিনের যখন কাজগুলো বলেছিলাম, তখন বলেছিলাম যে প্রোটিন হচ্ছে দেহ গঠন করে। এখন বাড়ন্ত বাচ্চাদের শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেটা এখন সুগঠিত হচ্ছে, সেটার এখন গঠন প্রক্রিয়া চলছে, সংগঠিত হচ্ছে। সেই জন্য সেই গঠনের জন্য কে লাগে? প্রোটিন লাগে। প্রোটিন সেগুলো গঠন করে। ওই জন্য যারা বাড়ন্ত বাচ্চা তাদের কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন লাগে। তোমাদের যে বয়স 10 থেকে 12 বছর হলে তোমাদের মোটামুটি 39 থেকে 40 গ্রাম প্রোটিন প্রতিদিন খাওয়া উচিত। 10 থেকে 12 বছর বয়সী একজন ছেলে মেয়ের কি বললাম? 39 থেকে 40 গ্রাম প্রোটিন পার ডে খাওয়া উচিত। বোঝা গেল? তোমাদের ওজন যদি হয়, এই ওজনটা যদি হয় তোমাদের 34 থেকে 35 কেজি। বোঝা গেল? 35 কেজি যদি বডি ওয়েটটা হয়, তোমাদের দেহের ওজন যদি এটা হয়, তাহলে তোমাদের প্রোটিনের চাহিদাটা হতে হবে 39 থেকে 40 গ্রাম প্রতিদিন। বোঝা গেল? এবং তোমরা ক্লাস 7-এ পড়ো, কারোর বয়স যদি 13 থেকে 15 বছরের বাচ্চা হয়, সে মেয়েই হতে পারে ছেলেই হতে পারে, তাদের যদি বডি ওয়েটটা, শরীরের ওজন যদি 46 থেকে 47 কেজির মতো হয় গড়ে, তখন তাকে 51 থেকে 54 গ্রাম পার ডে তাকে প্রোটিন খেতে হবে। এটা কি খাবে? সে প্রোটিন খাবে, তার খাওয়া উচিত। তবে এই যে বাড়ন্ত বাচ্চাদের শরীরের গঠন ঠিকঠাক হবে। এবং একটা দেশের জন্য একজন বাড়ন্ত বাচ্চার শরীরের গঠন ঠিকঠাক হতে হবে। কারণ তোমরাই হচ্ছ ভবিষ্যতের নাগরিক, মানব সম্পদ, দেশের সম্পদ। তোমাদের জন্য পুষ্টিটা ঠিকঠাক প্রতিদিন হওয়া প্রয়োজন। তাহলে আজকে এখানেই শেষ হলো আমাদের এই যে প্রোটিন নামক খাদ্য উপাদানটার আলোচনা। এর পরের আলোচনায় আমরা লিপিড বা ফ্যাটকে নিয়ে করব।